ওয়েলকাম মাই স্টুডেন্ট। তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর ভাষা চর্চা বইয়ের ষষ্ঠ অধ্যায়টি। ষষ্ঠ অধ্যায়টি হচ্ছে সমাস। তো এইটা হচ্ছে আমাদের সমাসের ফোর্থ পার্ট, অর্থাৎ এর আগে আমাদের এই চ্যানেল থেকে সমাসের ওপর 3টে ভিডিও দেওয়া হয়েছে। তোমরা যারা দেখোনি দেখে নেবে। এটা হচ্ছে আমাদের সমাসের ওপরেতে চতুর্থ অংশ। এই চতুর্থ অংশতে প্রথমে আমরা আলোচনা করব সমাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো কাকে বলে এই দ্বন্দ্ব সমাস? যে সমাসের সমস্যমান পদ দুটি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত এবং যেখানে সমস্যমান দুটি পদেরই অর্থ সমানভাবে প্রাধান্য পায় তাকেই বলা হয় দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য প্রথমত বলা হচ্ছে যে সমস্যমান পদ দুটি, অর্থাৎ ব্যাস বাক্যতে সমস্যমান পদ থাকবে দুটো, পূর্বপদ এবং পরপদ। সাধারণত অন্যান্য সমাসেতে ব্যাস বাক্যতে সমস্যমান পদ পূর্বপদ পরপদ ছাড়াও এখনও অন্যান্য পদ থাকে, যেগুলোকে আমরা বলেছিলাম সহায়ক সমস্যমান পদ। কিন্তু সেই সহায়ক সমস্যমান পদ এই দ্বন্দ্ব সমাসে একেবারেই অনুপস্থিত। এখানে মূলত পূর্বপদ এবং পরপদ এই দুটো পদই থাকবে। এটা দ্বন্দ্ব সমাসের একটা বৈশিষ্ট্য, ব্যাস বাক্যটি। দ্বিতীয় কি, দ্বন্দ্ব সমাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এই সমস্যমান পদ দুটি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত। অর্থাৎ দুটো সমস্যমান পদকে যখন ব্যাস বাক্যতে আনা হবে তখন সেটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হবে এবং খুব স্বাভাবিকভাবেই সেই সমস্যমান পদগুলি নিয়ে যখন সমাসবদ্ধ পদটি তৈরি হবে তখন সেই সংযোজক অব্যয়টি লুপ্ত হয়ে যাবে। অর্থাৎ ব্যাস বাক্য থাকাকালীন সমস্যমান পদ দুটিকে যুক্ত করবে সংযোজক অব্যয়, আর ব্যাস বাক্য থেকে যখন সমাসবদ্ধ পদেতে যাব তখন সেই সমস্যমান পদ দুটির অর্থাৎ পূর্বপদ এবং পরপদের মধ্যবর্তী সংযোজক অব্যয়টি লুপ্ত হয়ে গিয়ে সেই পূর্বপদ এবং পরপদ একটি পদেতে পরিণত হবে। তৃতীয় বৈশিষ্ট্য কি না, দ্বন্দ্ব সমাসে দুটি পদেরই অর্থ সমানভাবে প্রাধান্য পায়। এর আগে আমরা আমাদের আগের ভিডিওগুলোতে আমরা কর্মধারায় সমাস আলোচনা করেছিলাম, তৎপুরুষ সমাস আলোচনা করেছিলাম। সেখানে দেখানো হয়েছিল কিভাবে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছিল। কিন্তু দ্বন্দ্ব সমাসেতে পূর্বপদ এবং পরপদ দুটো অর্থেরই গুরুত্ব থাকবে। সমাসবদ্ধ যখন হবে দুটো অর্থেরই অর্থ প্রাধান্য বজায় থাকবে। এই জন্য এই যে দুটো অর্থেরই গুরুত্ব বা প্রাধান্য বজায় থাকছে, তার জন্যই হয়তো এর নামকরণ হতে পারে দ্বন্দ্ব। কেননা আমরা বাস্তবেতে দ্বন্দ্ব শব্দটির অর্থ জানি কলহ বা বিবাদ, অর্থাৎ ঝগড়া। যখন আমরা কলহ করি বা বিবাদ করি বা ঝগড়া করি সেখানে দুটো পক্ষ থাকে। এই দুটো পক্ষই সাধারণত ঝগড়া বা কলহ বা বিবাদের সময় কি হয়, দুপক্ষই তারা গলা চেঁচিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে হ্যাঁ আমি ঠিক, দ্বিতীয় পক্ষ ভুল। কিন্তু দ্বিতীয় পক্ষ কখনো ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও কিন্তু একইভাবে প্রমাণ করবার চেষ্টা করবে যে হ্যাঁ ও ঠিক আমি ভুল। অর্থাৎ দুপক্ষই চায়, সাধারণ দৈনন্দিন জীবনে ঝগড়ার সময়তে দুপক্ষই কিন্তু চাইবে নিজেদের গুরুত্ব বা নিজেদের মতামতটাকে প্রতিষ্ঠিত করবার। অর্থাৎ ঝগড়ার মধ্যে কেন ঝগড়া হচ্ছে না, দুপক্ষই চাইছে নিজেদের গুরুত্বটাকে বা নিজেদের সিদ্ধান্তটাকে, নিজেদের মতামতটাকে প্রতিষ্ঠিত করবার। কেউ হার স্বীকার করতে চাইছে না, দুজনাই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। দ্বন্দ্ব সমস্যাও কিন্তু ঠিক তাই। অর্থাৎ এখানেও পূর্বপদ এবং পরপদ কেউই কিন্তু নিজেদের অর্থকে হারাতে রাজি নয়, যেন পূর্বপদ এবং পরপদ পরস্পরের সঙ্গে বিবাদে রত বা ঝগড়াতে রত। হ্যাঁ, এবং দুজনাই নিজেদের অর্থকে প্রতিষ্ঠিত করতে চাইছে। সেদিক থেকে হয়তো এই দ্বন্দ্ব সমাসটার নামকরণের একটা তাৎপর্য রয়েছে। যেমন দেখো, ছেলে ও মেয়ে, ছেলেটা হচ্ছে পূর্বপদ, মেয়েটা হচ্ছে পরপদ, ওটা হচ্ছে সংযোজক অব্যয়। সুতরাং পূর্বপদ, পরপদ এবং সংযোজক অব্যয় পদ এই তিনটে পদ মিলে এখানে তো সমস্যমান পদটা ব্যাস বাক্যটা তৈরি হয়েছে
এবং এই ব্যাস বাক্যটা সমাসবদ্ধ যখন হয়েছে তৈরি হয়েছে দেখো ছেলে মেয়ে, মাঝখানে এই সংযোজক অব্যয়টা লুপ্ত হয়ে গেছে। অর্থাৎ ছেলে এবং ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়েটা যখন আমরা সমাসবদ্ধ করছি তখন ছেলে এবং মেয়ে দুটোরই অর্থ বজায় রয়েছে। কখনো ছেলেও গুরুত্ব হারায়নি, মেয়েও গুরুত্ব হারায়নি, ছেলে এবং মেয়ে দুজনারই গুরুত্ব রয়েছে। একইভাবে এটা ও সেটা, এটা সেটা, এখানেও একইভাবে দেখো ও সংযোজক অব্যয়টা লুপ্ত হয়ে গেছে। অর্থাৎ দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদ পরপদ থাকবে, সংযোজক অব্যয় দ্বারা সেটা যুক্ত থাকবে এবং যখন সমাসবদ্ধ হবে তখন এই সংযোজক অব্যয়টা লুপ্ত হয়ে গিয়ে পূর্বপদ পরপদ একসঙ্গে মিলে একটা পদেতে পরিণত হয়ে যাবে, একপদীকরণ ঘটবে। এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য। এবং একইভাবে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুটোরই অর্থ বজায় থাকবে, নিজেদের কেউ অর্থ হারাবে না। এবার এই যে সংযোজক অব্যয় পদ দ্বারা যুক্ত হয় বলছি পূর্বপদ এবং পরপদ, সংযোজক অব্যয় মূলত কোনগুলো? ও, এবং, আর, বা, যদি, এইগুলো হচ্ছে আমাদের সংযোজক অব্যয় পদ। তোমরা অষ্টম শ্রেণীতেই এই ভাষা চর্চা বইতে পড়েছো, পদের শ্রেণী বিভাগগুলো যখন পড়েছিলে। এর মধ্যে মূলত দ্বন্দ্ব সমাসে এই ও আর এবং এই দুটো সংযোজক অব্যয় পদই মূলত পূর্বপদ এবং পরপদকে যুক্ত করে। অন্যান্য সংযোজক অব্যয় পদগুলি সেইভাবে ব্যবহার হয় না বললেই চলে। এই হচ্ছে দ্বন্দ্ব সমাসের একটা সাধারণ বৈশিষ্ট্য। এবার আমরা আসি দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগেতে। দ্বন্দ্ব সমাসকে দুটো দিক থেকে শ্রেণীবিভাগ করা যায়। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের গঠনগত দিক থেকে শ্রেণীবিভাগ, আর একটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের অর্থগত দিক থেকে শ্রেণীবিভাগ। গঠনগত দিক থেকে শ্রেণীবিভাগ মানে পূর্বপদ এবং পরপদ ঠিক কোন কোন পদ নিয়ে গঠিত হচ্ছে। অর্থাৎ আমরা আগেই বলেছি যে দ্বন্দ্ব সমাসের সংযোজক অব্যয় পদটা কিন্তু সাধারণ, অর্থাৎ এখানে সংযোজক অব্যয় পদ থাকবেই। এই সংযোজক অব্যয় পদ বাদে পূর্বপদ এবং পরপদ ঠিক কোন অবস্থানেতে রয়েছে, অর্থাৎ তারা বিশেষ্য নাকি বিশেষণ নাকি সর্বনাম নাকি ক্রিয়া, ঠিক কোন ধরনের অবস্থানেতে রয়েছে সেইটাকে আলোচনা করাই হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ। সেক্ষেত্রে প্রথম হচ্ছে বিশেষ্যযুক্ত বিশেষ্য, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের পূর্বপদও বিশেষ্য হবে, পরপদও বিশেষ্য হবে। যেমন জামা ও কাপড় সমান জামা কাপড়। বিশেষ্য পদ বলতে যে পদের দ্বারা কোনো বস্তু, ব্যক্তি, স্থান, কাল গুণ ইত্যাদির নাম বোঝায় সেটাই হচ্ছে বিশেষ্য পদ। তোমরা এই ক্লাস অষ্টম শ্রেণীতেই পড়ে এসেছো পদের শ্রেণী বিভাগ। তো তেমনই বিশেষ্য পদ বলতে যদি শুধু নাম বোঝায় তাহলে এখানেও কিন্তু দুটো বস্তুর নাম বোঝাচ্ছে, একটা জামা আর একটা কাপড়, অর্থাৎ দুটোই পোশাকের নাম বোঝাচ্ছে। দুটোই বিশেষ্য পদ সমান সমান জামা কাপড়। এখানেও একইভাবে দেখো পূর্বপদ পরপদটাই আছে, মাঝখানে সংযোজক অব্যয় পদটা কিন্তু লুপ্ত হয়ে গেছে। এটাই দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্য। দুই হচ্ছে দ্বিতীয় ভাগ হচ্ছে যে পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষণ পদ, অর্থাৎ যেমন ছোট ও বড় সমান ছোট বড়, ছোটও বিশেষণ পদ বড়ও বিশেষণ পদ সমান হচ্ছে ছোট বড়। যে পদের দ্বারা বিশেষ্য পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় সেটাই হচ্ছে বিশেষণ পদ। এখানেও তেমনই ছোট ও বড় দুটো গুণ বোঝাচ্ছে বা দুটো পরিমাণ বোঝাচ্ছে, তাই দুটো বিশেষণ পদ সমান হয়েছে ছোট বড়। তারপরেতে বিশেষ্য এবং পূর্বপদ এবং পরপদ দুটোই ক্রিয়াপদ, অর্থাৎ দুটোই ক্রিয়াপদ হবে। যেমন দেখে ও শুনে, দেখে শুনে, অর্থাৎ মানে দেখেও ক্রিয়াপদ শুনেও ক্রিয়াপদ সমান দেখে শুনে। তারপরেতে হয়েছে দুটো পদই অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটোই যখন সর্বনাম পদ, যেমন যার ও তার সমান যার তার। এখানে একটা বিষয় কিন্তু খুব খেয়াল করার মতন, দেখো পূর্বপদ এবং পরপদ কিন্তু একই ধরনের পদ বজায় থাকছে। হ্যাঁ, কেন? এরও উত্তর কিন্তু লুকিয়ে আছে সেই দ্বন্দ্ব সমাসের নামকরণের দিকেতে। কেননা দ্বন্দ্ব কথার অর্থ যদি হয় ঝগড়া বা বিবাদ, সেক্ষেত্রে কিন্তু দুজনাই সমান গুরুত্ব চায়, সমান অবস্থানেতে থাকে। এখানেও কিন্তু দু ধরনের পূর্বপদ এবং পরপদ একই ধরনের অবস্থানেতে থাকছে।
কেউ অন্য পদেতে থাকছে না, অর্থাৎ কখনোই বিশেষ্য বিশেষণ কিংবা কখনো বিশেষ্য ক্রিয়া বা বিশেষণ ক্রিয়া দুরকম পদ হবে না। পূর্বপদ এবং পরপদ দুটোই একই রকম পদ হবে, অর্থাৎ হলে দুটোই বিশেষ্য বা দুটোই বিশেষণ বা দুটোই সর্বনাম বা দুটোই ক্রিয়া, এবং যে ধরনেরই অবস্থানে থাকুক না কেন সেটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকবে। এটা গেল গঠনগত দিক থেকে দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ। এরপরেতে আসছি অর্থগত দিক থেকে শ্রেণী বিভাগ। অর্থগত দিক থেকে শ্রেণী বিভাগের প্রথম যেটা দিক হচ্ছে সমার্থক দ্বন্দ্ব, অর্থাৎ যখন পূর্বপদ এবং পরপদ ব্যাসবাক্যে থাকা পূর্বপদ এবং পরপদ যখন পরস্পরের সমার্থক হয়, সমার্থক শব্দ হয়, যেমন দেখো শাক ও সবজি সমান সমান শাক সবজি, অর্থাৎ শাক এবং সবজি পরস্পরের সমার্থক শব্দ। তারপরেতে বিপরীতার্থক দ্বন্দ্ব, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ দুটো পরস্পর যখন বিপরীত শব্দ হয়, যেমন দেখো সাদা ও কালো পরস্পর বিপরীত শব্দ সমান সমান সাদা কালো, এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। অনুকার অর্থ প্রকাশক দ্বন্দ্ব, অর্থাৎ অনুকার শব্দ কাকে বলে না, কোনো একটা অর্থবোধক শব্দের সঙ্গে তাল মিলিয়ে বা ধ্বনির অনুকরণে যখন আর একটা শব্দ তৈরি করি যার নিজের কিনা কোনো অর্থ নেই, অর্থাৎ অনুকার শব্দের নিজের কোনো অর্থ হয় না, সে যার সঙ্গে বসছে সেই প্রথম শব্দটারই অর্থ বিস্তৃতি ঘটায়। যেমন দেখো জল ও টল, জলটল, জল শব্দের অর্থ আছে কিন্তু টল শব্দের বাংলাতে অন্ততপক্ষে কোনো অর্থ নেই। একইভাবে ধরো মুড়ি ও টুরি, মুড়ি টুরি, আমরা বাড়িতে বলি না মুড়ি টুরি কিছু দাও গো, খিদে পেয়েছে, তাহলে মুড়ি টুরি কিছু দাও, মুড়ি টুরি, এই টুরি কথাটার কোনো অর্থ নেই। মুড়ি শব্দটাকে আরও ব্যাপক বিস্তৃতি ঘটায়, মানে মুড়ির সঙ্গে এখনও চাকনা দেওয়ার জন্য কিছু দিতে হবে, চানাচুর হোক বা কোনো তরকারি হোক, সেটা উল্লেখ করতে হলো না, কিন্তু টুরি শব্দটার দ্বারাই বোঝানো গেল। অর্থাৎ অনুকার শব্দ হচ্ছে এগুলোই, যে কোনো একটা অর্থবোধক শব্দের সঙ্গে যে সমস্ত শব্দ ধ্বনিগত দিক থেকে মিল রয়েছে সেটা বসবে এবং প্রথম শব্দের অর্থ বিস্তৃতি ঘটাবে, অথচ যার কিনা নিজের কোনো অর্থ নেই সেগুলোই হচ্ছে অনুকার অর্থ প্রকাশক শব্দ। এখানেও তেমনি যে অনুকার অর্থ প্রকাশক দ্বন্দ্বতে দেখা যাচ্ছে পূর্বপদের স্থানে একটা অর্থবোধক শব্দ বসবে, সেটা বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, হ্যাঁ, ক্রিয়া হতে পারে, যাই হোক না কেন, অর্থাৎ পূর্বপদেতে এখানেতে একটা বিশেষ্য বিশেষণ বা ক্রিয়া যা হোক একটা পদ বসবে যেটা কিনা অর্থ প্রকাশক, কিন্তু পরপদেতে যে পদটা বসবে সেটা কোনো অর্থ প্রকাশক নয়, অনুকার শব্দ। কার অনুকার শব্দ? পূর্বপদের অনুকার শব্দ দিয়ে এটা দ্বন্দ্ব সমাসেতে পরিণত হবে, জলটল। তারপরে আসছি অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে না, দেখো অ্যাক্সেস দ্বন্দ্বের আগে উদাহরণটা দেখো, আমি, তুমি ও সে সমান সমান হয়েছে আমরা। অ্যাক্সেস দ্বন্দ্বের আগে বৈশিষ্ট্যগুলোকে দেখো, আগেরগুলোর থেকে কিন্তু অ্যাক্সেস দ্বন্দ্বের একটু পার্থক্য আছে। আগেরগুলোতে দেখো দুটো পদ ছিল, সংযোজক অব্যয়টা কিন্তু বাদ দিচ্ছি, সংযোজক অব্যয়টাকে এখানে আমি পদ হিসাবে আমি ধরছি না, এই কারণে সংযোজক অব্যয়টা এখানে দ্বন্দ্ব সমাস মানেই সংযোজক অব্যয় থাকবে, ওটাকে আলাদা করে আর কোনো ধরার দরকার নয়। সংযোজক অব্যয় পদটা বাদে দেখো বাকি এতক্ষণ যে উদাহরণ দেওয়া হলো সব কিন্তু দুটো করে পদ ছিল, একটাকে পূর্বপদ একটাকে পরপদ বলছিলাম, কিন্তু অ্যাক্সেস দ্বন্দ্বতে আর বহুপদী দ্বন্দ্বতে দেখো দুটোর বেশি করে পদ রয়েছে। এই যে আমি, তুমি, সে, তিনটে এখানেতে সর্বনাম পদ রয়েছে। তারপরেতে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এখানে চারটে বিশেষ্য পদ রয়েছে। অর্থাৎ অ্যাক্সেস দ্বন্দ্ব বা বহুপদী দ্বন্দ্বর এটাই আলাদা বৈশিষ্ট্য যে এরা অন্যান্য দ্বন্দ্ব সমাসের মতন মাত্র দুটো পদ নিয়ে কারবার করে না, এরা দুইয়ের বেশি পদ নিয়ে কারবার করে। সেদিক থেকে অ্যাক্সেস দ্বন্দ্বতে ব্যাস বাক্যতে থাকা তিনটে সমসমান পদ থাকবে এবং তিনটে সমসমান পদেতেই দেখো আমি এক বচন, তুমি এক বচন, সেও এক বচন, অর্থাৎ তিনটেই দেখো এক বচন। অথচ এটা যখন সমাসবদ্ধ হচ্ছে আমরা, তখন কিন্তু এটা বহু বচনে পরিণত হয়ে গেছে। অর্থাৎ অ্যাক্সেস দ্বন্দ্বের এটাই বৈশিষ্ট্য, সমসমান পদগুলো থাকবে প্রথমত দুইয়ের বেশি, তিনটে হতে পারে বা চারটে হতে পারে, এবং সেই পদগুলো হয়তো এক বচন হবে, কিন্তু সেই এক বচনাত্মক সমসমান পদগুলি যখন সমাসবদ্ধ হবে তখন সেটা কিন্তু বহু বচন অর্থ প্রকাশ করবে। অ্যাক্সেস দ্বন্দ্বের এটাই প্রধান বৈশিষ্ট্য যে অন্ততপক্ষে
সমস্ত পদটা অবশ্যই বহুবচনাত্মক হবে। অ্যাক্সেস দ্বন্দ্বের সমস্যমান পদ কখনো একবচন হয় না, বহুবচনেতে হয়। সুতরাং অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস আমরা কাকে বলবো? যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদে একবচনাত্মক একাধিক সমস্যমান পদ থাকে এবং সেগুলি সমাসবদ্ধ হবার পরেতে বহুবচনাত্মক একটি পদে পরিণত হয়, সেটাই হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। আর অ্যাক্সেস দ্বন্দ্ব ঠিক উল্টোটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব কেন? এখানেও ব্যাস বাক্যতে দেখো 4টে সমস্যমান পদ রয়েছে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, 4টে সমস্যমান পদ রয়েছে এবং সেই 4টে সমস্যমান পদ মিলে কিন্তু আর একটা পদে পরিণত হতে পারেনি। যতগুলো পদ ছিল ততগুলোই সমস্ত পদেতে চলে এসছে। এই যে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন একসঙ্গে সব চলে এসছে। অর্থাৎ অ্যাক্সেস দ্বন্দ্বতে যেটা বহুবচনাত্মক একটি পদে পরিণত হয়, বহুপদী দ্বন্দ্বতে কিন্তু এই একাধিক পদ একটা পদে পরিণত হতে পারে না গো, প্রত্যেকেই আলাদা আলাদা থাকে। আর আমরা এই সমাসের ভিডিওর প্রথম ভিডিওতে বলেছিলাম, যখন এরকম সমস্ত পদেতে একাধিক পদ থাকবে এবং সেগুলোকে সন্ধি করা যাবে না, তখন তাদের মাঝে হাইফেন দিতে হয়। দেখো আমি হাইফেন দিয়েছি, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, যেহেতু এই 4টে শব্দের মধ্যে কোনো রকম সন্ধি করা যাবে না, তাই এদের হাইফেন দিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, পরীক্ষার সময়তে কিন্তু এখানে কমা দিলে কেটে দেওয়া হয়, এখানে কমা কখনোই বসবে না, হাইফেন দিয়ে বসানো হয়। তাহলে এই হলো আমাদের দ্বন্দ্বের শ্রেণীবিভাগ, গঠনগত দিক থেকে শ্রেণীবিভাগ এবং অর্থগত দিক থেকে শ্রেণীবিভাগ। এর মধ্যে অবশ্যই তোমাদের পরীক্ষাতে অ্যাক্সেস দ্বন্দ্বটা আলাদা করে সংজ্ঞা হিসাবে 1 নম্বরের প্রশ্ন প্রায় এসে থাকে। এবার আসছে আমাদের অন্য একটি সমাসে, সেটা হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস কাকে বলে? সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে এবং তাতে সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ পেলে তাকে দ্বিগু সমাস বলে। তো এসে একে একে বোঝা যাক। প্রথমত সংখ্যাবাচক বিশেষণ পদ, সেটা হবে পূর্বপদ, অর্থাৎ দ্বিগু সমাসের পূর্বপদটা হবে বিশেষণ পদ এবং সেই বিশেষণটা একটা সংখ্যা বোঝাবে। আমরা এই অষ্টম শ্রেণীতে বিশেষণ পদের যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো পড়েছিলাম, সেখানে সংখ্যাবাচক বিশেষণ পদ তোমরা নিশ্চয়ই পড়েছ। যেমন 5টি বিড়াল, এই যে 5টি শব্দটা হচ্ছে একটা সংখ্যাবাচক বিশেষণ পদ, আর বিড়ালটা হচ্ছে বিশেষ্য পদ। তাহলে দ্বিগু সমাসের পূর্বপদেতে থাকবে একটা সংখ্যাবাচক বিশেষণ পদ, আর বিশেষ্য পদটা হবে পরপদ। অর্থাৎ পূর্বপদ সংখ্যা, পরপদ হবে বিশেষ্য পদ। এবং অর্থগত দিক থেকে বলা হচ্ছে, এটা তো গঠনগত দিক থেকে হলো, গঠন দিক থেকে পূর্বপদেতে বিশেষণ, পরপদেতে বিশেষ্য। আর অর্থগত দিক থেকে কি না, সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ পাবে। অর্থাৎ সমাসবদ্ধ পদটার মধ্য দিয়ে একটা সমষ্টি বা একটা যোগফল বা একটা সমাহার অর্থ প্রকাশ পাবে, সেটাই হচ্ছে দ্বিগু সমাস। যেমন দেখো এখানে উদাহরণ দিয়েছে যে 5 মাথার মোড় সমান 5 মাথা, বা তে মাথার মোড়, তে মাথা। অনেক সময় রাস্তাগুলো অনেক সময় বলে যে তে মাথা, চৌমাথা। এই যে তে মাথা, চৌমাথা, এই রাস্তাগুলোতে নিশ্চয়ই তোমরা দেখেছো। তে মাথা মানে কি 3টে রাস্তা যেখানেতে যুক্ত হয়েছে, চৌমাথা মানে 4টে রাস্তা 4 দিক থেকে এসে যেখানেতে যুক্ত হয়েছে। তাহলে যখন এরকম একটা যোগফল প্রকাশ পাচ্ছে, অর্থগত দিক থেকে যোগফল প্রকাশ পাচ্ছে, তখনই সেটা কিন্তু দ্বিগু সমাসের কাছে যাচ্ছে। এবং আমাদের যদি গঠন কৌশলটা দেখি, দেখো 5 মাথার মোড়, এই যে 5টা হচ্ছে তোমার সংখ্যাবাচক বিশেষণ পদ, যেটা পূর্বপদেতে এসছে। আর মাথাটা হচ্ছে এখানেতে একটা বিশেষ্য পদ। কেন বিশেষ্য পদ? একটা অঙ্গের নাম বোঝাচ্ছে। বিশেষ্য পদ মানে একটা নাম বোঝাবে, মাথা এটা একটা অঙ্গের নাম। হ্যাঁ, সুতরাং আর এই মোড়টা কি? মোড়টা হচ্ছে সমস্যমান সহায়ক পদ। তাহলে 5 হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ পদ, মাথারটা হচ্ছে বিশেষ্য পদ, মোড়টা হচ্ছে সমস্যমান সহায়ক পদ। এইগুলো মিলে যখন একটা সমাসবদ্ধ হলো, সমান হলো দেখো 5 মাথা। 5 মাথা বলতে মানে একটা সমষ্টি অর্থ প্রকাশ পেল। 5 মাথার বলতে 5টা রাস্তা যেদিক থেকে এসে একটা জায়গাতে যুক্ত হয়েছে,
সেই 5 মাথার মোড়, অর্থাৎ এখানে একটা যোগফল প্রকাশ পাচ্ছে বা সমষ্টি অর্থ প্রকাশ পাচ্ছে। একইভাবে সপ্ত অহের সমাহার, অহ মানে হচ্ছে দিন, অহ মানে হচ্ছে দিন, তাহলে সপ্ত মানে 7টি দিনের সমষ্টি বা সমাহার। সপ্তটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ পদ, অহটা বা দিনটা হচ্ছে বিশেষ্য পদ, সমান হয়েছে সপ্তাহ। এক সপ্তাহ মানে 7 দিন, 7টা দিনের যোগফলকে আমরা এক সপ্তাহ বলি। এখানেও যোগফল প্রকাশ পাচ্ছে বা সমষ্টি প্রকাশ পাচ্ছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে দ্বিগু সমাসেতে পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ পদ, পরপদ হবে বিশেষ্য পদ, এবং এই রকম গঠনগত দিক থেকে অবস্থান নিয়ে যখন সেটা সমাসবদ্ধ হবে সেখানে একটা সমষ্টি অর্থ প্রকাশ পাবে বা যোগফল অর্থ প্রকাশ পাবে, সেটাই হচ্ছে দ্বিগু সমাস। তবে কিছুটা আবার ব্যতিক্রম হয়, মানে আরেক ধরনের দ্বিগু আছে, সেটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু। যখন সমষ্টি বা যোগফল অর্থ প্রকাশ পায় সেটাকে বলা হয় সমাহার দ্বিগু। আর যখন কেনা, এই যে কেনা বা কিনছি এরকম একটা অর্থ প্রকাশ পায় তখন একটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু। সেই উদাহরণটা কেমন দেখো, গোর বিনিময়ে কেনা সমান দ্বিগু। গো মানে হচ্ছে গরু, 2টি গরুর বিনিময়ে কিনেছি সেটাই হচ্ছে দ্বিগু, অর্থাৎ কেনা অর্থটা প্রকাশ পাচ্ছে। কিন্তু কেনা অর্থ প্রকাশ পেলে মানে যে গঠন পাল্টে যাচ্ছে তা নয়। এ দেখো মানে 2 মানে সংখ্যাবাচক বিশেষণ পদ, আর গো মানে গরু, অর্থাৎ এটা একটা বিশেষ্য পদ। অর্থাৎ গঠনগত দিক থেকে সমস্যমান পদটাতে বা ব্যাসবাক্যটাতে গঠনটা ঠিক থাকছে, কিন্তু অর্থটা সমাহার অর্থ প্রকাশ না ঘটিয়ে সেটা একটা কিনছি, কেনা এই অর্থে একটা প্রকাশ পাচ্ছে। একইভাবে 3 কড়ির বিনিময়ে কেনা সমান 3 কড়ি। 3টি হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ পদ, কড়িটা হচ্ছে বিশেষ্য পদ, এক প্রকার বিনিময়ের মাধ্যম। কড়ি সমান 3 কড়ি। একইভাবে 5 কড়ি মানে 5টি কড়ির বিনিময়ে কেনা, 7 কড়ি 7টি কড়ির বিনিময়ে কেনা। এবার আসি দ্বিগু সমাসের। দেখো দ্বিগু সমাসের অর্থ কী? হ্যাঁ, এখানে তো একটা বলাই হচ্ছে 2টি গরুর বিনিময়ে কেনা, এটা একটা অর্থ হতে পারে। আর একটা অর্থ হচ্ছে মানে 2, গো কথাটা বিকারেতে গু, অর্থাৎ গোটা উচ্চারণেতে এই গু হয়ে দ্বিগু সমান সমান 2টি গরুর সমাহার। অর্থাৎ দ্বিগু সমাসটা নিজেই একটা দ্বিগু সমাসের উদাহরণ, বা দ্বিগু শব্দটা নিজেই একটা দ্বিগু সমাসের উদাহরণ। অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে এবং সেই সমাসবদ্ধ পদটা যখন একটা সমষ্টি বা সমাহার অর্থ প্রকাশ করে তাকেই বলা হচ্ছে দ্বিগু সমাস। এবার আসছি আমাদের একটা পুরোপুরিভাবে অন্য ধরনের সমাসে, সেটা হচ্ছে নিত্য সমাস। নিত্য কথাটা তোমরা ক্রিয়ার কাল শ্রেণীবিভাগের ক্ষেত্রে পরিচিত হয়েছ, যেমন নিত্য বর্তমান, নিত্য অতীত। এই যে নিত্য কথাটা দন্তনাস্য তয় যফল, নিত্য মানে প্রতিদিন। যেমন নিত্য বর্তমান, যে ঘটনাটা প্রতিদিন ঘটে সেটাকেই বলা হয় নিত্য বর্তমান। অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এই যে এটা হচ্ছে নিত্য বর্তমানের একটা উদাহরণ। সুতরাং নিত্য কথাটার মধ্য দিয়ে এমন একটা ব্যাপার বোঝায় যেটা একটা পুরো কঠোর নিয়মের মধ্যে আবদ্ধ, মানে যেটাকে কোনো এদিক ওদিক ঘটবে না। এই যে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এই ঘটনাটার হাজারো চেষ্টা করা সত্ত্বেও আমরা এর কোনো রকমভাবে অন্যথা করতে পারবো না। অর্থাৎ সূর্যকে পশ্চিম দিকে উঠিয়ে পূর্ব দিকে অস্ত আনতে পারবো না। অর্থাৎ নিত্য কথাটার অর্থ হচ্ছে এমন একটা ব্যাপার বা এমন একটা কর্মকাণ্ড যেটার মধ্যে কোনো রকমভাবে আর বিশ্লেষিত হবে না বা অন্যথা কিছু ঘটবে না, বা কোনো রকমভাবে কোনো দিনের জন্য নিয়ম বহির্ভূত কোনো কাজ হবে না, এই রকম একটা পরিস্থিতি বোঝাতেই নিত্য কথাটা ব্যবহার হয়। তেমনি নিত্য সমাসও ঠিক তাই। আমরা সাধারণত দেখলাম যে সমাসবদ্ধ পদগুলোকে ব্যাস বাক্যের মধ্য দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। ব্যাস কথার অর্থ হচ্ছে বিস্তার। ব্যাস বাক্য কাকে বলে না, সমাসবদ্ধ পদটাকে যে বাক্যের দ্বারা বিস্তারিত করা হয় বা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয় বা ভাঙা হয় সেটাই হচ্ছে ব্যাস বাক্য। সমাসবদ্ধ পদেতে থাকছে, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদেতে থাকছে একটাই পদ,
অথচ সেটাকে যখন আমরা ব্যাস বাক্যতে আনছি সেখানে দেখা যাচ্ছে দুটি বা তিনটি বা চারটি সমসমান পদ চলে আসছে, একটা থেকে একাধিক পদ সৃষ্টি হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যাস বাক্য থেকে সমাসবদ্ধ পদে যখন যাচ্ছিলাম আমরা বড় থেকে ছোটতে যাচ্ছি, সমাসবদ্ধ পদ থেকে যখন ব্যাস বাক্যতে আসছি ছোট থেকে বড়তে যাচ্ছি। অর্থাৎ আমাদের যেন একটা আমাদের আচরণটা খেয়াল খুশি মতন, কখনো আমরা বড়তে যাচ্ছি, কখনো ছোটতে যাচ্ছি, যা খুশি তাই করছি, খেয়াল খুশি মতন আমরা আমাদের মতন করে ব্যবহার করছিলাম। কিন্তু নিত্য সমাসের কিন্তু এই খেয়াল খুশির ভাবটা একদম হবে না। অর্থাৎ নিত্য সমাস হচ্ছে আমাদের কাছে এমনই একটা বাধাস্বরূপ যে আমরা এই বড় থেকে ছোট বা ছোট থেকে বড়তে আসতে পারবো না। অর্থাৎ খুব কষ্ট করে বলতে হবে যে কখনোই সমাসবদ্ধ পদ থেকে ব্যাস বাক্যতে আসতে পারবো না বা ব্যাস বাক্য থেকে সমাসবদ্ধ পদেতে আসতে পারবো না। কেন আসতে পারবো না? না, এখানে সমাসবদ্ধ পদটাই ব্যাস বাক্য বা ব্যাস বাক্য পদটাই সমাসবদ্ধ পদ। অর্থাৎ সংজ্ঞাটা পড়লেই তোমরা বুঝতে পারো বিষয়টা, যে সমাসে প্রকৃতপক্ষে ব্যাস বাক্য হয় না। ব্যাস বাক্য হয় না মানে কি? সমাসবদ্ধ পদটাই ব্যাস বাক্য। ব্যাস বাক্য হচ্ছে না মানে বিস্তার করতে পারছি না। ব্যাস বাক্য করতে চাইলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকেই নিত্য সমাস বলে। অর্থাৎ প্রথমেই বলে দেওয়া হলো যে সমাসের ব্যাস বাক্য হবে না, অর্থাৎ সমাসবদ্ধ পদটাই ব্যাস বাক্য হিসাবে মেনে নাও। তুমি খেয়াল খুশি মতন আচরণ করতে পারবে না অন্য সমাসের মতন, ছোট থেকে বড়তে আসবো, বড় থেকে ছোটতে যাব, অর্থাৎ ব্যাস বাক্য নিষেধ। অর্থাৎ সমাসবদ্ধ পদটাই ব্যাস বাক্য। তারপরেতে এই কঠিন নিয়মটা থেকে একটুখানি হয়তো আমাদের রেহাই দেওয়া হলো, যদি করতে চাই তাহলে অন্য আর একটা পদের কিন্তু আমাকে সাহায্য নিতে হবে। অন্য পদের সাহায্য নিতে হবে কথাটার অর্থ যে সমাসবদ্ধ পদেতে থাকা পূর্বপদ বা পরপদটার ছাড়া ব্যাস বাক্য যখন করবে তখন একটা অন্য পদ নিতে হবে। তো দেখো আমরা উদাহরণেতে আসি, তাহলে বিষয়টা বোঝা যাবে। দেখো গ্রামান্তর, আমরা একটা উদাহরণ নিচ্ছি গ্রামান্তর। এই গ্রামান্তর শব্দটাকে আমরা যদি প্রথমে সন্ধি বিচ্ছেদ করি, এখানেতে দুটো শব্দ পাবো, গ্রাম যুক্ত অন্তর। আমরা ধরে নিলাম এটা পূর্বপদ, এটা পরপদ। আমি সন্ধি দিয়ে আগে শুরু করলাম, গ্রামান্তর শব্দটাকে ভেঙে নিয়ে নিলাম গ্রামযুক্ত অন্তর। আমি গ্রামটাকে পূর্বপদ হিসাবে বাছলাম, অন্তরটাকে পরপদ হিসাবে। তাহলে হিসেব মতন এই পূর্বপদ আর পরপদ মিলেই আমার ব্যাস বাক্যটা হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে, দেখো যখন গ্রামান্তর আমরা সমাসের ক্ষেত্রে আসছি, গ্রামান্তরটাকে সমাস করলে হচ্ছে অন্য গ্রাম। দেখো গ্রামটা মানে পূর্বপদেরটাকে নিয়েছি, কিন্তু অন্তর এই পরপদটাকে আমরা নিতে পারিনি। এটাকেই বলা হচ্ছে একটা নতুন পদ আনতে হচ্ছে। তাহলে অন্যান্য সমাসের ক্ষেত্রে থেকে কিন্তু এটা এখানেই পার্থক্য, যে অন্যান্য সমাসগুলিতে সমাসবদ্ধ পদেতে থাকা পূর্বপদ বা পরপদটা ব্যাস বাক্যতে থাকবে, কিন্তু নিত্য সমাসেতে সমাসবদ্ধ পদেতে থাকা পূর্বপদ বা পরপদের মধ্যে যে কোনো একটা ব্যাস বাক্য যদি করতে হয়, সেখানে যে কোনো একটাকে আমি নিতে পারবো, আর একটা পরিবর্তে নতুন একটা পদ আনতে হবে। এই জন্যই বলা হলো যদি আমরা ব্যাস বাক্য করতে চাই তখন একটা অন্য পদ আনতে হবে। তো অন্য পদ এইটাকেই এনেছি, একটা নতুন পদ আনতে হবে, এটাকে এনেছি। অর্থাৎ গ্রামান্তর এই শব্দটার একটা নিত্য সমাসের উদাহরণ। কেন নিত্য সমাসের উদাহরণ? দেখো এটাকেই যদি আমি সমাস হিসাবে দেখে নিই, গ্রাম অন্তর, মানে এটাকে গ্রাম অন্তর, এটাকে ব্যাস বাক্যতে ভাঙা যাচ্ছে না। তা সত্ত্বেও যদি আমি ভাঙি সেক্ষেত্রে একটা নতুন পদ আনতে হলো। কি নতুন পদ? এই যে অন্যটা। এটা নতুন কিভাবে বুঝলাম? দেখো গ্রাম অন্তর, গ্রামটাকে নিয়েছি কিন্তু আর পরপদের এইটাকে আর নিতে পারিনি গো। অর্থাৎ নতুন যদি জোর করেই ভাঙতে চাওয়া হয়, পূর্বপদ বা পরপদের মধ্যে একটাকে আমাকে নিতে হবে, আর একটা বাদ দিয়ে নতুন একটা পদ আনতে হবে। ঠিক উল্টো দিক থেকে দেখলে অন্য গ্রাম যখন সমাসবদ্ধ পদেতে আসছি, দেখো গ্রামান্তর হয়েছে। অর্থাৎ এই নতুন পদটাও নিয়েও লাভ হলো না গো, সেখানেতে এসেও ওকেও বাদ দিতে হলো। একইভাবে আর একটা উদাহরণ দেখো, হাঁটাহাঁটি। হাঁটাহাঁটিটাকে যদি সমাস আগে সন্ধি করি, হাঁটা যুক্ত হাঁটি, দুখানা ক্রিয়াপদ আছে। অর্থাৎ দুখানা ক্রিয়াপদ পরস্পর বসে গেছে, মানে এটা দেখো সমাসবদ্ধ পদটাই
যদি ব্যাস বাক্য করতাম এটাই হতো। হ্যাঁ, মানে ব্যাস বাক্য করার যদি সুযোগ থাকতো তাহলে এটাই হতো, অর্থাৎ নতুন কোনো পদ হতো না, সমাসবদ্ধ পদটাই ব্যাস বাক্য হয়ে যেত। কিন্তু সেটা যেহেতু আমাদের কাছে সুযোগ নেই, তবু আমি জোর করে সুযোগ আনতে গিয়ে একটা নতুন পদ আনতে হচ্ছে। সেটা হচ্ছে দেখো কেবল, কেবল হাঁটা, অর্থাৎ এটার থেকে এটাতে নিলাম কিন্তু এটার দ্বারা আর পাচ্ছি না। পূর্বপদ পরপদ যদি এটাকে ধরে নিতাম, দেখো এই পূর্বপদটাকে নিতে পারছি, পরপদটাকে নিতে পারছি না ব্যাস বাক্য করতে গেলে, তার পরিবর্তে একটা নতুন পদ আনতে হচ্ছে। তাহলে নিত্য সমাসের বৈশিষ্ট্য আমরা কি বুঝলাম না, যে সমাসের কোনো রকমভাবে ব্যাস বাক্য হয় না, সেই জন্য দেখো এখানে বলেই দেওয়া হয়েছে নিত্য মানে হচ্ছে সবসময় সমাসবদ্ধ, অর্থাৎ যেটা সমাসবদ্ধ পদ সেটাই ব্যাস বাক্য, আলাদা করে কোনো ব্যাস বাক্য হবে না। যদি করতে চাই, জোর করে যদি ব্যাস বাক্য করতে চাই, তখন অন্ততপক্ষে সমাসবদ্ধ পদেতে থাকা পূর্বপদ বা পরপদের সাহায্যে ব্যাস বাক্য হবে না। সমাসবদ্ধ পদের পূর্বপদ বা পরপদের মধ্যে একটাকে আমরা নিতে পারবো, বাকি আর একটা নতুন পদ আমাদের আনতে হবে। এটাই হচ্ছে নিত্য সমাসের বৈশিষ্ট্য। এবার এই বৈশিষ্ট্যটার দিক থেকে নিত্য সমাসকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবিগ্রহ নিত্য সমাস, আর দুই হচ্ছে অশপথ বিগ্রহ নিত্য সমাস। সেটা কি? অবিগ্রহ নিত্য সমাসের আমাদের এই সুযোগটাও দেয় না, অর্থাৎ অন্য পদের সাহায্য নিয়ে ব্যাস বাক্য করার সুযোগটাও দেয় না। অর্থাৎ এখানে ব্যাস বাক্য কোনোভাবেই, অর্থাৎ অন্য কোনো পদের সাহায্য নিয়েও হবে না। যেমন দেখো কালসাপ, কোনোভাবেই মানে তুমি কখনোই ভাঙতে পারবে না, কেবল সাপ বা অন্য সাপ কোনোভাবেই ভাঙতে পারবে না। কিংবা এই যে শিয়াল কাঁটা, এটাকে তুমি ব্যাস বাক্যতে ভাঙতে পারবে না। অর্থাৎ অবিগ্রহ নিত্য সমাস কাকে বলে না, যে নিত্য সমাসেতে অন্য পদের সাহায্য নিয়েও তাকে ব্যাস বাক্যতে ভাঙা যায় না, তাকে বলা হয় অবিগ্রহ নিত্য সমাস। আর অশপথ বিগ্রহ নিত্য সমাসেতে কি না, যে নিত্য সমাসেতে সমাসবদ্ধ পদটিকে অন্য একটি পদের সাহায্য নিয়ে আমরা ভাঙতে পারি বা ব্যাস বাক্যতে বিশ্লেষণ করতে পারি, তাকে বলা হয় অশপথ বিগ্রহ নিত্য সমাস। অর্থাৎ আমাদের যে সংজ্ঞাটা লেখা আছে সেটা মূলত অশপথ বিগ্রহ নিত্য সমাসের দিক থেকেই সংজ্ঞাটা, দ্বিতীয় অংশটাকে লেখা। দ্বিতীয় অংশটা কখনোই অবিগ্রহ নিত্য সমাসের দিক থেকে নয়। এরপরেতে আসি আমাদের সমাসের শেষ ভাগ, অলোপ সমাস। অলোপ কথার অর্থ হচ্ছে লুপ্ত না হওয়া, অর্থাৎ যখন লুপ্ত হবে না। কি লুপ্ত হবে না? না আমরা এর আগের সমাসগুলো যখন করেছিলাম, মূলত কর্মধারয় সমাস বা তৎপুরুষ সমাস বা বহুব্রীহি সমাস, হ্যাঁ, এই সমস্ত সমাসগুলো যখন করা হয়েছিল, বা দ্বন্দ্ব সমাস, বিশেষ করে তৎপুরুষ সমাসে তোমরা দেখেছিলে যে সমাসবদ্ধ পদ যখন হচ্ছে, ব্যাস বাক্য থেকে যখন সমাসবদ্ধ পদ হচ্ছে, তখন ব্যাস বাক্যে থাকা পূর্বপদের বিভক্তিটা লুপ্ত হচ্ছিল সমাসবদ্ধ পদেতে। অর্থাৎ এটাই সাধারণ সমাসগুলোর বৈশিষ্ট্য। অর্থাৎ এতদিন ধরে বা এতক্ষণ ধরে আমরা যে সমাসগুলো পড়িয়েছি, সেইগুলোতে সাধারণ একটা বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদের বিভক্তি মূলত লুপ্ত হয়। কিন্তু যখন এর ব্যতিক্রম ঘটে, অর্থাৎ ব্যাস বাক্য থেকে সমাসবদ্ধ পদেতে পরিণত হবার সময়তে যখন পূর্বপদের বিভক্তিটা সমাসবদ্ধ পদেতে গিয়ে লুপ্ত হয় না, থেকে যায়, তখনই তাকে অলোপ সমাস বলে। হ্যাঁ, অর্থাৎ অলোপ সমাস হচ্ছে পূর্বপদের বিভক্তি লুপ্ত না হওয়া একটা সমাস। তাই অলোপ সমাস কোনো আলাদা ধরনের সমাস নয়। আমাদের যে সমাসগুলো এতদিন ধরে আলোচনা হয়েছে, সেই সমাসগুলোই অলোপ সমাসেতে উত্তীর্ণ হতে পারে, যদি কি না তাদের পূর্বপদের বিভক্তিটা সমাসবদ্ধ পদেতে গিয়ে লুপ্ত না হয়ে যায়। যদি পূর্বপদের বিভক্তি সমাসবদ্ধ পদেতে গিয়ে লুপ্ত হয়, তখন সেটা সাধারণ যে সমাস করছি সেই সমাসই হয়। কিন্তু যদি পূর্বপদের বিভক্তিটা সমাসবদ্ধ পদেতে গিয়ে লুপ্ত না হয়, তখন সেই সমাসটার আগেতে একটা অলোপ শব্দটাকে জুড়ে দিতে হয়। যেমন দেখো, অলোপ দ্বন্দ্ব দেশে ও বিদেশে সমান সমান হচ্ছে দেশে বিদেশে। এখানে পূর্বপদ দেশে, দেশের সঙ্গে বিভক্তি কি আছে? দেশ যুক্ত এ দেখো এ বিভক্তিটা দেখো পূর্বপদ এই সমাসবদ্ধ পদে থেকে লুপ্ত হয়নি, এখানেতেও রয়েছে দেশে বিদেশে। সুতরাং দেশে বিদেশেটা হচ্ছে
অলোপ দ্বন্দ্ব। কিন্তু আমরা যদি বলতাম দেশ বিদেশে, তখন কিন্তু দেখো দেশ বিদেশে বলে তারবশ্যয়ের সঙ্গে আর একারটা কিন্তু নেই, তখন এটা কিন্তু সাধারণ এমনি দ্বন্দ্ব সমাসই হতো। সুতরাং পরীক্ষার সময় তোমরা খেয়াল করে দেখবে সমাসবদ্ধ পদটা কিসে দিয়েছে। যদি দেখো যে বিভক্তিটা এখানেতে আছে, তখন অবশ্যই তার আগে অলোপ কথাটা যুক্ত করতে হয়। কিন্তু বিভক্তিটা নেই অথচ তুমি অলোপ কথাটা দিয়ে দিয়েছো, তখন কিন্তু সেটা ভুল। অর্থাৎ দেশে বিদেশে হলে অলোপ দ্বন্দ্ব, দেশ বিদেশে হলে এমনি সাধারণ দ্বন্দ্ব সমাস, দুটোর পার্থক্য আছে। একইভাবে অলোপ তৎপুরুষ সমাস, অরণ্যে রোদন। তৎপুরুষ সমাস আমরা বলেছিলাম পূর্বপদেতে কোনো না কোনো কারকের বিভক্তি থাকবে। যেন অরণ্যে রোদন, অরণ্যে কোথায়, রোদন মানে কান্না, কোথায় কান্না, অরণ্যেতে কান্না। কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয়, ক্রিয়াপদকে কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক। অর্থাৎ এই অরণ্য এই পূর্বপদটাতে অধিকরণ কারকের বিভক্তি আছে, অরণ্য যুক্ত এ, অধিকরণ কারকের বিভক্তি আছে বলেই এটা তৎপুরুষ সমাস। তো এই অরণ্যের রোদন এই শব্দ দুটো যখন সমাসবদ্ধ হয়েছে, দেখো এখানেও অরণ্যে রোদনটা আছে, মানে একারটা আছে, তাই এটা হয়েছে অলোপ তৎপুরুষ। কিন্তু একইভাবে বলবো যদি দিত অরণ্য রোদন, তখন কিন্তু ওটা অধিকরণ তৎপুরুষ হতো। অর্থাৎ এই অরণ্যে রোদন হয়েছে অলোপ তৎপুরুষ, কিন্তু যদি আমাদের দিত অরণ্য রোদন, তখন এটাকে আমরা কিন্তু বলতাম অধিকরণ তৎপুরুষ। তখন আমরা কিন্তু আর ভুলেও অলোপ কথাটা যোগ করতাম না, কারণ এখানে তো বিভক্তিটা লুপ্ত হয়ে গেছে, তাই এটা অধিকরণ তৎপুরুষ। একইভাবে অলোপ বহুব্রীহি, যেমন বহুব্রীহি সমাস কাকে বলে, যে সমাসে ব্যাস বাক্যে থাকা পূর্বপদ এবং পরপদ সমাসবদ্ধ পদেতে কেউই তার অর্থ বজায় রাখতে পারে না, একটা নতুন অর্থ প্রকাশ পায়, তখন তাকে বহুব্রীহি সমাস বলা হয়। যেমন গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, সমান গায়ে হলুদ। অর্থাৎ এখানেতে দেখো গায়ে একার বিভক্তিটা আছে, এখানেও একইভাবে একার বিভক্তিটা আছে। বা আরোভাবে বলা যেতে পারে, এখানে মূল শব্দ গা যুক্ত অন্তস্থ একার গোটাটাই দেখো বিভক্তি পর্যায়েতে আছে, এখানেতেও গোটাটাই বিভক্তি পর্যায়েতে আছে, অলোপ বহুব্রীহি সমাস হয়েছে। তাহলে অলোপ সমাস বলতে কিন্তু আমরা আলাদা করে কোনো সমাসের কথা আমরা বুঝবো না। অলোপ সমাস সব সমাসেরই হতে পারে, যদি সেখানে দেখা যায় পূর্বপদের বিভক্তিটা সমাসবদ্ধ পদেতে গিয়ে লুপ্ত হয়নি, তখনই হয়ে যাবে সেটা অলোপ সমাস। এবং যখন সেই ঘটনাটা ঘটবে, তখন যে সমাসেতে আছে তার আগেই অলোপ শব্দটা যোগ করে দিতে হয়, অলোপ দ্বন্দ্ব বা অলোপ তৎপুরুষ বা অলোপ বহুব্রীহি। মূলত এই সমাসগুলোরই অলোপের ভাগটাতে আসে। অন্যান্য সমাসের ক্ষেত্রে অর্থাৎ কর্মধারয় বা অব্যয়ীভাবের ক্ষেত্রে এই অলোপ হওয়ার প্রবণতাটা খুবই কম বা নেই বললেই চলে। তো কেমন লাগলো এই ভিডিওটা, সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং এই ভিডিওটার ওপর তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেব। এবং এই ভিডিওটার আগের পার্টগুলো দেখে নিও, তাহলেই তোমাদের সমাস চ্যাপ্টারটার ওপর একটা আশা করি সাধারণ ধারণা হয়ে যাবে। এবং এই সমস্ত ভিডিওগুলোর ওপর যদি তোমাদের কোনো প্রশ্নপত্র প্রয়োজন পড়ে, তোমরা LRNR ওয়েবসাইটেতে চলো, সেখান থেকে ডাউনলোড করে নাও।